ঘটনাটা কলকাতার। শহরটা যতটা ব্যস্ত ততটাই অদ্ভুত। দিনে ট্রাম চলে, হাওড়া ব্রিজের উপর দিয়ে মানুষের ঢল নামে, কলেজ স্ট্রিটে বইয়ের গন্ধ ভাসে, আর রাতে কিছু কিছু গলি অস্বাভাবিকভাবে নিঃশব্দ হয়ে যায়। ঘটনাটা শুরু হয় উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে। পুরনো ইটের বাড়ি, সরু গলি, ঝুলে থাকা বিদ্যুতের তার, আর মাঝে মাঝে ভেজা মাটির গন্ধ। প্রথম নিখোঁজ হয়েছিল অরিজিৎ, বয়স 22। রাত করে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল। শেষবার তাকে দেখা গিয়েছিল গিরিশ পার্ক মেট্রো থেকে বের হতে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে ফোনে কথা বলতে বলতে গলির দিকে ঢুকছে। তারপর আর কিছুই মনে নেই। পরদিন সকালে পাওয়া যায় তার ব্যাগ। ব্যাগের ভেতর আছে টাকা, মোবাইল, বই, শুধু মানুষটাই নেই। পুলিশ প্রথমে ভেবেছিল অপহরণ, কিন্তু মুক্তিপণ চাওয়া হয়নি। কোনো হুমকি না, কোনো লাশ না। এক সপ্তাহ পর একই এলাকায় নিখোঁজ হলো সৌমেন চক্রবর্তী। সে রাতের শিফটে কাজ করত বাগবাজারের এক প্রিন্টিং প্রেসে। সহকর্মীরা বলেছে কাজ শেষে সে একাই বেরিয়েছিল। পরদিন ভোরে কুমোরটুলির কাছে গঙ্গার ঘাটে পাওয়া যায় তার জুতো, দুটো পাশাপাশি রাখা, যেন নিজে খুলে রেখেছে। লোকজনের মধ্যে ফিসফাস শুরু হলো। গঙ্গার দিকটা ভালো না, পুরনো বাড়িগুলোতে কেউ থাকে। রাতে ওই গলিতে ছায়া দেখা গেছে। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তৃতীয় ঘটনার পর। কলেজ স্ট্রিটের বই পড়ার কাজ করত সায়ন দত্ত, খুব চুপচাপ ছেলে। একদিন দোকান বন্ধ করে বের হয়েছিল, বাড়ি ফেরেনি। দুদিন পর এক পরিত্যক্ত বাড়ির ভেতরে তার রক্তমাখা শার্ট পাওয়া গেল, কিন্তু শরীরের বাকি অংশ নেই। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো উত্তর কলকাতা অস্বস্তিতে ভরে উঠল। পুলিশের তদন্তে দেখা গেল তিনজনেরই শেষ অবস্থান এক জায়গার আশেপাশে, একটা পুরনো দোতলা বাড়ি, যেটা বহু বছর ধরে ফাঁকা। লোকেরা বলে বাড়িটার মালিক ছিলেন দেবব্রত মুখার্জি নামে এক বৃদ্ধ। তিনি একা থাকতেন। হঠাৎ একদিন নিখোঁজ। বাড়ি সিল করা হয়নি, শুধু দরজা বন্ধ ছিল। পাড়ার এক চায়ের দোকানদার নাম সুব্রত বলেছিল বাড়িটার ভেতর থেকে রাতে কান্নার গন্ধ আসে। কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু সায়ানের শার্ট পাবার পর পুলিশ বাড়িটা তল্লাশি করতে গেল। ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা গন্ধ, কাঁচা মাংসের মতো, কিন্তু পচা না। রান্নাঘরের চুলা পরিষ্কার, কিন্তু সিল্কে শুকনো লালচে দাগ। ফ্রিজ নেই, তবু ঠান্ডা একটা ভাব। দোতলার ঘরে একটা বড় কাঠের টেবিল, টেবিলের উপর ছুরি, খুব ধারালো, আর টেবিলের নিচে কালো দাগ। পুলিশ সব সিল করে দিল, কিন্তু সেদিন রাতেই পাড়ার একজন বৃদ্ধা বললেন তিনি দেখেছেন বাড়ির জানালার আলো জ্বলছে। পুলিশ তো তালা মেরেছে, তাহলে ভেতরে কে? এরপর থেকে প্রতি রাতেই কেউ না কেউ দাবি করতে থাকে বাড়ির ভেতর ছায়া নড়ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল এক অটো চালক অমিতাভ পালের সাথে। সে বলল এক রাতে বাড়িটার সামনে দিয়ে যাবার সময় সে দেখেছে একজন মানুষ দাঁড়িয়ে আছে বারান্দায়, চেহারা ফ্যাকাশে, আর তার হাতে কিছু একটা মাংসের মতো। অমিতাভ বলেছিল ওর দাঁতগুলো অস্বাভাবিক লম্বা ছিল। পুলিশ হেসে উড়িয়ে দিল, কিন্তু সেই রাতেই অমিতাভ নিখোঁজ হয়ে গেল। তার অটো পাওয়া গেল হেডলাইট চালানো অবস্থায় সেই একই বাড়ির সামনে। গাড়ির ভেতরে রক্তের দাগ, কোনো লাশ নেই। শহরে তখন শব্দটা ছড়িয়ে পড়েছে, আতঙ্কর। লোকেরা বলতে শুরু করলো কেউ একজন মানুষের মাংস খাচ্ছে, কিন্তু কে? বৃদ্ধ দেবব্রত মুখার্জি কি সত্যি নিখোঁজ, নাকি সে এখন ওই বাড়িতেই আছে? আর যদি থাকে, তাহলে সে কিভাবে এতদিন টিকে আছে? পুলিশ আবার বাড়িটায় ঢুকলো। এবার তারা বেসমেন্ট খুঁজে পেল। মেঝের নিচে কাঠের ফাঁপা শব্দ, ঢাকনা সরাতেই নিচে অন্ধকার সিঁড়ি। ভেতর থেকে আসছে তাজা রান্নার গন্ধ, মানুষের মতো। পুলিশের একজন সাব ইন্সপেক্টর, নাম অনির্বাণ সেন, প্রথমে নিচে নামলো। তার পেছনে কনস্টেবল প্রদীপ ঘোষ, আর আরো দুজন, হাতে টর্চ, কোমরে লাঠি, গলায় অদ্ভুত টান টান নীরবতা। সিঁড়িগুলো পুরনো ভেজা, যেন বছর বছর ধরে পানি চুইয়ে পড়ছে। নিচে নামতেই টর্চের আলো কেঁপে উঠল। দেওয়ালে স্যাঁতসেঁতে কাদার দাগ, আর কোথাও কোথাও আঁচড়, নখের আঁচড়ের মতো। অনির্বাণ ফিস ফিস করে বলল, সাবধানে, কেউ লুকিয়ে থাকতে পারে। কিন্তু কেউ শব্দটা মনে হতেই তার বুকের ভেতর খচখচ করলো, কারণ এই গন্ধটা কেবল রান্নাঘরের গন্ধ না, এটা যেন নতুন কাটার পর মাংসের গন্ধ। অথচ এখানে ফ্রিজ নেই, তবু গন্ধ টাটকা। সিঁড়ির শেষ মাথায় একটা ছোট্ট ঘর, দরজাটা আধখোলা, ভেতরে টিম টিম করে আলো, কোনো ল্যাপটপ বা মোমবাতি। অনির্বাণ দরজায় ধাক্কা দিতেই দরজাটা ধীরে ভেতরে সরে গেল। ভেতরে যা দেখা গেল সেটা দেখে প্রদীপের মুখ শুকিয়ে গেল। ঘরের মাঝখানে বড় একটা কড়াই, নিচে মাটির উনুন,
কড়াইতে ফুটছে কিছু একটা, বুদবুদ উঠছে, আর সেই বুদবুদ থেকে উঠে আসছে মাংসের গন্ধ। ঘরের কোণে ঝুলছে একটা লম্বা ছুরি, টেবিলের উপর ছোট ছোট হাড়ের টুকরো, আর পাশে একটা পুরনো কাঠের চেয়ার যেখানে বসার দাগ আছে কিন্তু কেউ নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল দেওয়ালের গায়ে চক দিয়ে লেখা, ক্ষুধা থামে না। অনির্বাণ এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কলকাতার মামলায় অনেক কিছু দেখেছে, কিন্তু এমন বেসমেন্ট কখনো না। সে টর্চ ঘুরিয়ে চারিপাশ দেখল। মেঝেতে লালচে দাগ, শুকনো নয়, আধা ভেজা। ঠিক তখনই পেছনের ঘর থেকে খুব ক্ষীণ একটা শব্দ, যেন কেউ নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে। প্রদীপ চমকে পেছনে তাকালো। টর্চের আলো পড়লে একটা ছোট্ট দরজায়। দরজাটা নড়ছে, ভেতর থেকে চাপ আসছে, আবার থেমে যাচ্ছে। অনির্বাণ বলল, দরজা খোলো। প্রদীপ এগোতে গেলেই দরজাটা হঠাৎ থেমে গেল। নিস্তব্ধতা। অনির্বাণ নিজের দরজার কাছে গেল। অনির্বাণ নিজেই দরজার কাছে গেল। লক কই? হাত দিয়ে ঠেলতেই দরজাটা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চ মেরে দেখা গেল একটা সরু সুড়ঙ্গ। সুড়ঙ্গের মেঝে কাদা, যেন কেউ বারবার হেঁটে যাচ্ছে। কাদায় পায়ের ছাপ আছে, কিন্তু ছাপগুলো অদ্ভুত। পায়ের রং আঙ্গুল ছাড়ানো। অনির্বাণ ঢোকা মাত্র গন্ধটা আরো তীব্র হলো, আর দূর থেকে একটা ফিস ফিস শব্দ। আরো, আরো। প্রদীপ বলল, স্যার, এটা মানুষ না। অনির্বাণ দাঁতে দাঁত চেপে বলল, মানুষই হোক বা জন্তু, আজ বের করে ছাড়বো। সুড়ঙ্গ ধরে এগোতে এগোতে তারা একটা বড় ঘরে পৌঁছালো। টর্চের আলো পড়তেই সবাই জমে গেল। অরিজিতের ব্যাগ, সুমনের জুতো, সায়নের বই, অমিতাভের অটোর চাবি, সব এখানে। মানে নিখোঁজেরা এখানে এসেছে। কিন্তু তারা কোথায়? ঘরের এক কোণে একটা বড় কাঠের বক্স। বক্সটা ভেজা, উপরে আঁচড়ের দাগ। অনির্বাণ ধীরে ধীরে বক্সের ঢাকনা খুলল। ঢাকনা তুলতেই ভেতর থেকে একটা বিকট গন্ধ, আর ভেতরে মানুষের চুল আর হাড়ের টুকরো। ঠিক তখনই টর্চের আলো কেঁপে উঠল, কারণ ঘরের পেছনের দেওয়ালে একটা ছায়া নড়ল। তারা ঘুরে তাকাতেই দেখল একজন মানুষ দাঁড়িয়ে, ধুতি পাঞ্জাবি পরা, খুব পুরনো ধাঁচের, চেহারা ফ্যাকাশে, ঠোঁট লালচে, আর তার দাঁত সত্যি লম্বা। সে খুব শান্ত গলায় বলল, এতদিন পরে অতিথি? আর ঘরের ভেতরের বাতাসে এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। অনির্বাণ টর্চটা শক্ত করে ধরল। আলো সরাসরি সেই মানুষের মুখে ফেলতে স্পষ্ট দেখা গেল চামড়া টান টান, চোখের নিচে কালি, ঠোঁটের কোণে শুকনো লালচে দাগ। কিন্তু তার চোখে একদম ভয় নেই, বরং বিরক্তির ছাপ, যেন রাত্রের খাওয়ার সময় কেউ দরজায় ধাক্কা দিয়েছে। প্রদীপ কাপা গলায় বলল, নাম কি আপনার? লোকটা ধীরে হাসলো। দাঁতের শাড়ি দেখা গেল, অস্বাভাবিক ধারালো। নাম জানতে এসেছো না খাবার খুঁজতে? ঘরের গন্ধ আরো তীব্র হলো। কড়াইতে ফুটতে থাকা জিনিসটা তখনও পুতপুত করছে। অনির্বাণ বলল, আপনি দেবব্রত মুখার্জি? লোকটা মাথা কাত করল। ছিলাম। মানে? যখন মানুষ ছিলাম। এই কথা শুনে প্রদীপ এক পা পিছিয়ে গেল। টর্চের আলো কাঁপতে লাগলো। লোকটা খুব ধীরে সামনে এগোতে লাগলো। তার পায়ের শব্দ নেই, কিন্তু মেঝের কাদা নড়ছে। ক্ষুধা খুব পুরনো জিনিস। সে বলল, শহর বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ক্ষুধা বদলায় না। অনির্বাণ বন্দুক তুলল। 1 ইঞ্চি এগোবেন না। লোকটা থামলো, তারপর খুব ধীরে মাথা তুলল। তোমরা দেরি করে ফেলেছ। ঠিক তখনই সুড়ঙ্গর দিক থেকে একটা ভারী শব্দ, ধূপ ধূপ, যেন কেউ দ্রুত হাঁটছে। প্রদীপ পেছনে তাকালো। টর্চের আলো পড়তেই দেখা গেল সুড়ঙ্গের অন্ধকারে দুটো আলোর বিন্দু, চোখ। আর একজন না, দুজন না, একাধিক। ঘরের দেওয়ালে হঠাৎ নাড়াচাড়া শব্দ হলো। যে জামা, ব্যাগ, জুতো ঝুলছিল সেগুলো তুলতে লাগলো। দেবব্রত বলল, ওরা ফিরতে চায়, ওরা এখন আমার সাথে। অনির্বাণ গুলি চালালো। বন্দুকের শব্দ ঘর কাঁপিয়ে দিল, কিন্তু গুলিটা লোকটার গায়ে লাগার পরও সে পড়ল না, শুধু এক পা পেছল। তার বুকের জায়গায় কালচে দাগ, রক্ত নেই। সে মাথা নিচু করে হেসে উঠল। মানুষের গুলি লাগে না, মানুষের গুলি মানুষের লাগে। হঠাৎ তার শরীর অস্বাভাবিক দ্রুততায় এগিয়ে এলো। প্রদীপ চিৎকার করল। ঘরের বাতি নিভে গেল। টর্চ একসাথে বন্ধ। অন্ধকার, চিৎকার, মাংস ছিঁড়ে যাবার শব্দ। অনির্বাণ মাটিতে পড়ে গেল, কানে গুঞ্জন। তার চোখ আধ খোলা। সে দেখল দেবব্রত তার উপর ঝুঁকে আছে, তার নিঃশ্বাসে কাঁচা রক্তের গন্ধ। দেবব্রত ফিস ফিস করে বলল, শহর বড়, মানুষ অনেক, ক্ষুধা থামে না। হঠাৎ বাহির থেকে সাইরেনের শব্দ, আরো পুলিশ এসেছে। দেবব্রত এক মুহূর্ত থামলো,
তারপর সে পিছিয়ে অন্ধকার সুড়ঙ্গে ঢুকে গেল। অনির্বাণ শেষবার দেখল তার পেছনে একাধিক ছায়া দৌড়াচ্ছে, আর সুড়ঙ্গের অন্ধকার যেন গিলে ফেলল সবাইকে। কিছুক্ষণ পর আলো জ্বলে উঠল। বাকিরা এসে দেখে ঘর ফাঁকা, কড়াই নিভে গেছে, বক্স আছে, জামা নেই, কিন্তু দেবব্রত নেই। আর প্রদীপ, সেও নেই। মেঝেতে শুধু রক্তের লম্বা দাগ। সুড়ঙ্গের দিকে টেনে নেওয়া হয়েছে। কলকাতা শহরে তখন গুজব ছড়িয়ে পড়েছে, আদম ঘোষ শুধু একজন না, সে একা থাকে না, আর সে বেছে বেছে খায়। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল মিডিয়ায়। শ্যামবাজারের সিরিয়াল কিলার, উত্তর কলকাতার নরখাদক, পুরো বাড়ির রহস্য। চ্যানেলগুলো একের পর এক ব্রেকিং নিউজ চালাতে লাগলো, কিন্তু পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করলো না, শুধু বলল তদন্ত চলছে। কিন্তু তদন্তের ভেতরের খবর অন্যরকম। অনির্বাণ সেন বেঁচে ছিল, তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। শরীরে গভীর আঁচড়ের দাগ, গলায় রক্তের চিহ্ন, কিন্তু সে পুরো ঘটনা স্পষ্ট বলতে পারছে না। শুধু বলছে ও মানুষ না, ওর সাথে আরও ছিল। প্রদীপ ঘোষের খোঁজ মেলেনি। সুড়ঙ্গটা খুঁড়ে দেওয়া হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সেটা কয়েক গজ পরেই বন্ধ, যেন কখনো ছিলই না। ফরেন্সিক রিপোর্টে যা এলো তাতে আরো ভয় পারল। কড়াইতে ফুটতে থাকা পদার্থের নমুনায় মানুষের ডিএনএ একাধিক। অরিজিৎ, সৌমেন, শাওন, সবাই আংশিক মিল। শহরে আতঙ্ক বাড়ল, বিশেষ করে উত্তর কলকাতায়। সন্ধ্যার পর দোকান তাড়াতাড়ি বন্ধ, গলি ফাঁকা। এ সময় এক নতুন চরিত্র সামনে এলো, ঋত্বিক মিত্র। সে এক ফ্রিল্যান্স সাংবাদিক, ক্রাইম রিপোর্টিং করে। পুলিশ যেটা লুকোচ্ছে সেটা বের করাই তার নেশা। ঋতিক সরাসরি অনির্বাণের সাথে দেখা করতে গেল। হসপিটালের বেডে শুয়ে থাকা অনির্বাণের চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে একটা অদ্ভুত আতঙ্ক জমে আছে। ঋতিক জিজ্ঞাসা করল, দেবব্রত মুখার্জি বেঁচে আছে? অনির্বাণ ধীরে বলল, বেঁচে থাকা বলতে যা বোঝায় তা না। তাহলে? ওর শরীর আছে, কিন্তু ওর ক্ষুধা সেটা মানুষের না। ঋতিকের শরীর শিউরে উঠল। অনির্বাণ খুব কষ্ট করে বলল, ও একা না, সুড়ঙ্গের ভেতরে আরো ছিল, ওদের চোখ জ্বলছিল। ঋতিক এই কথাটা মনে গেঁথে নিল। সে পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলো। দেবব্রত মুখার্জি এক সময় কলেজের অধ্যাপক, ইতিহাস পড়াতো, কিন্তু শেষ জীবনে মানসিক ভারসাম্য হারায়। প্রতিবেশীরা বলেছিল সে নাকি প্রাচীন রীতিনীতি নিয়ে পড়াশোনা করত, মানুষের খাদ্য অভ্যাসের ইতিহাস নিয়ে গবেষণা করত। এক পুরনো সংবাদে পাওয়া গেল দেবব্রতর স্ত্রী বহু বছর আগে নিখোঁজ। মামলাটা চাপা পড়ে যায়। ঋত্বিকের সন্দেহ আরো বাড়ল। এক রাতে সে নিজেই গেল বাড়িটার সামনে। পুলিশি সিল থাকলেও পেছনের গলি দিয়ে ঢোকা যায়। রাত তখন 12টা। কলকাতার গলি নিস্তব্ধ, দূরে কুকুর ডাকছিল বারবার। বাড়িটার সামনে দাঁড়িয়ে ঋতিক স্পষ্ট দেখল দোতলার জানালায় আলো। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বাড়ির ভেতর ঠান্ডা, কিন্তু আগের মতো গন্ধ নেই। সে বেসমেন্টের দিকে গেল। সিঁড়ি দিয়ে নামতেই কানে এলো জীবাণুর শব্দ, খুব ধীরে, ভারী। ঋতিকের বুকের ভেতর ধক ধক করছে। সে টর্চ জ্বালালো। ঘর ফাঁকা, কড়াই নেই, ছুরি নেই, কিন্তু মেঝেতে টাটকা লাল দাগ, আর দেওয়ালে নতুন লেখা, ক্ষুধা বেড়েছে। ঋতিকের টর্চ কাঁপতে লাগলো। ঠিক তখনই তার পেছনে একটা ছায়া পড়ল। সে ঘুরে দাঁড়াতেই দেখলো দেবব্রত, কিন্তু এবার সে একা নয়। তার পেছনে দাঁড়িয়ে আছে 3জন, অরিজিৎ, সৌমেন, সায়ন। তাদের চোখ ফাঁকা, ঠোঁট লাল। ঋতিকের গলা শুকিয়ে গেল। দেবব্রত শান্ত গলায় বলল, শহর বড্ড বড়, বলেছিলাম না? তারপর খুব ধীরে চোখ করল, আজ তুমি। ঋতিকের হাত থেকে টর্চটা পড়ে গেল। আলো ঘুরে মেঝেতে পড়ে কাঁপতে কাঁপতে স্থির হলো। সে আলো স্পষ্ট দেখা গেল দেবব্রতর মুখ, আগের চেয়েও আরো ফ্যাকাশে, কিন্তু চোখে অদ্ভুত উজ্জ্বলতা। তার পেছনে দাঁড়িয়ে থাকা 3জন, অরিজিৎ, সৌমেন, সায়ন, এরা যেন মানুষ না, আবার পুরো মৃতও না। তাদের শরীর আছে, কিন্তু চলন অস্বাভাবিক, যেন কেউ ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। ঋতিক পেছোতে গিয়ে দেওয়ালে ঠেকে গেল। সে কাপা গলায় বলল, তোমরা বেঁচে আছো? সায়নের ঠোঁট নড়ল, খুব ধীরে। বেঁচে থাকা অন্যরকম। দেবব্রত এগিয়ে এলো। তার পায়ের শব্দ নেই। ক্ষুধা ভাগ করে দিলে কমে না, বাড়ে। ঋতিক দৌড় দিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মেঝের নিচে কিছু নড়ল, যেন কাঠের তলায় কেউ আঘাত করছে। ধূপ, ধূপ, ধূপ। ঋতিকের মাথায় ঝলক দিয়ে উঠল, এই বাড়িটা শুধু একটা বেসমেন্ট না, এর নিচে আরো কিছু আছে। দেবব্রত তার দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল, তুমি গল্প খুঁজতে এসেছো, গল্পের অংশ হয়ে যাও। ঠিক তখন বাহিরে হঠাৎ পুলিশের সাইলেন্স। ঠিক
ঠিক তখন বাহিরে হঠাৎ পুলিশের সাইরেন। কেউ হয়তো ঋতিকের বাড়ি দেখে সন্দেহ করেছে। দেবব্রতর মুখ বদলে গেল, বিরক্তি। সে খুব দ্রুত পেছনে সরে দাঁড়ালো। তার পেছনে তিনজনও একসাথে নড়ল। মেঝের কাঠের তলা হঠাৎ ফেটে উঠল। নিচে অন্ধকার গর্ত। দেবব্রত এক ঝলকে সেই গর্তে নেমে গেল। অরিজিৎ, সৌমেন, সায়ন তিনজন পেছনে অন্ধকারে মিলিয়ে গেল। গর্ত আবার বন্ধ হয়ে গেল। ঋতিক স্তব্ধ। পুলিশ ভেতরে ঢুকলো। ঘর ফাঁকা। ঋতিক কাপা গলায় বলল, ওরা এখানেই ছিল, কিন্তু মেঝে শক্ত, কোনো ফাটল নেই। দেওয়ালের লেখা মিলিয়ে গেছে। পুলিশ সন্দেহের চোখে তাকালো, কিন্তু ঋতিক জানে যে সে ভুল দেখেনি। সেই রাতের পর ঋতিকের জীবন বদলে গেল। সে নিজের ফ্ল্যাটে ফিরে দেখলো তার দরজার সামনে একটা প্যাকেট রাখা। ভেতরে কি? একটা পুরনো বই, কাভার ছেঁড়া। ইতিহাস, মানব ভক্ষণ, ইতিহাস ও রীতি। ভেতরের পাতায় লাল কালি দিয়ে লেখা, ক্ষুধা শেখানো যায়। ঋতিক বইটা বন্ধ করতেই তার ফোন বেজে উঠল। অচেনা শহর। ওপাশ থেকে ভারী পরিচিত কণ্ঠ। তুমি তো লিখতে ভালোবাসো, লিখে যাও, আমরা পড়ি। কল কেটে গেল। ঋতিকের বুকের ভেতর ঠান্ডা স্রোত নেমে গেল, কারণ সে জানে এটা শেষ না। দেবব্রত পালিয়ে যায়নি, সে নিচে গেছে। আর নিচে যদি জায়গা থাকে, তাহলে শুধু ওই বাড়ির নিচে না, পুরো শহরের নিচে। কলকাতার পুরনো নর্দমা, সুড়ঙ্গ, ড্রেনেজ সব একসাথে যুক্ত। আর যদি তারা সেখানেই বাসা বাঁধে, তাহলে শহরটা তাদের খাবার ঘর হয়ে যাবে। ঋতিক ঠিক করলো সে থামবে না, কিন্তু সে বুঝতে পারেনি যখন তুমি আদমখোরের গল্প খোঁজো, কখনো কখনো গল্পও তোমাকে খুঁজতে শুরু করে। ঋত্বিক সেই রাতের পর আর আগের মতো ছিল না। সে শুধু সাংবাদিক না, এখন সে শিকারও হতে পারে। এই অনুভূতিটা তার ভেতরে স্থায়ী হয়ে গেছে। তবু কৌতূহল আর ভয়কে ছাপিয়ে গেল। সে পুরনো কলকাতার নকশা, ড্রেনেজ ম্যাপ, ব্রিটিশ আমলের সুড়ঙ্গ সব খুঁজতে শুরু করলো। পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে সে একটা অদ্ভুত তথ্য পেল। দেবব্রত মুখার্জির বাড়ির নিচে ব্রিটিশ আমলের একটা নিষ্ক্রিয় নর্দমা লাইন ছিল, যেটা একসময় গঙ্গা পর্যন্ত যেত। পরে সেটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পুরোপুরি ভরাট করা হয়নি। মানে নিচে পথ আছে। ঋতিক এক পুরনো পৌরসভা কর্মচারী হরিপদ বসুর সঙ্গে দেখা করলো। বৃদ্ধ মানুষ, অনেক পুরনো নথি তার মাথায় গেঁথে আছে। হরিপদ বলল, ওই লাইনের কথা সবাই ভুলে গেছে, কিন্তু পুরো শহরের নিচে ফাঁপা জায়গা আছে। যদি কেউ চায়, বছর বছর লুকিয়ে থাকতে পারে। ঋতিকের গলা শুকিয়ে গেল। যদি কেউ মানুষ খেয়ে বাঁচে? হরিপদ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তাহলে সে একা থাকবে না। এই কথাটা ঋতিকের মাথায় ঘুরতে লাগলো। সেই রাতে আবার ফোন, একই কণ্ঠ, তুমি খুব গভীরে যাচ্ছ। ঋতিক বলল, তুমি কি দেবব্রত? ওপাশে হালকা হাসি। নাম বদলায়, ক্ষুধা বদলায়। কল কেটে গেল। ঋতিক বুঝলো ওরা তার চলাফেরা জানে। দুদিন পর সে সাহস করে আবার গেল বাড়িতে। পুলিশি পাহারা ঢিলে হয়েছে। রাত গভীর। সে মেঝে খুঁড়তে শুরু করলো, ঠিক সেই জায়গায় যেখানে সেদিন ফাটল দেখেছিল। কিছুক্ষণ পর কাঠের তালার শব্দ পেল। ঢাকনা সরাতেই কালো অন্ধকার। এবার সে নামলো একা। সিঁড়ি ভেজা, গন্ধ তীব্র। নিচে নামতেই সে বুঝল এই জায়গা আগের চেয়ে বড়। দেওয়ালের নতুন আঁচড়, আর দূরে আলো, খুব ক্ষীণ। সে ধীরে এগোলো। তার সামনে একটা বিশাল ফাঁকা ঘর। মাটির উপর রক্তের দাগ শুকিয়ে আছে। ঘরের মাঝখানে বসে আছে দেবব্রত, কিন্তু এবার সে একা না। তার চারিপাশে পাঁচজন, অরিজিৎ, সৌমেন, শাওন, অমিতাভ আর প্রদীপ। প্রদীপের চোখ এখন ফাঁকা। ঋতিকের বুক কেঁপে উঠল। দেবব্রত মাথা তুলল, তুমি তো এসেছো, তুমি তো এসেছো, আমরা ভেবেছিলাম দেরি করবে। ঋতিক পিছিয়ে যেতে চাইল, কিন্তু পেছনে সুড়ঙ্গ বন্ধ। দেবব্রত বলল, আমরা বেছে নেই না, শহর আমাদের দেয়। তারপর খুব শান্ত গলায় বলল, তুমি জানো মানুষের মাংসের স্বাদ কেমন? ঋতিক চিৎকার করতে গিয়েও থেমে গেল, কারণ ঘরের অন্য পাশে আরো নড়াচড়া, আরো ছায়া। শুধু পাঁচজন না, আরো কাছে, যারা হয়তো বহু বছর আগে নিখোঁজ হয়েছে। কলকাতার পুরনো কেস, বেহালার হারিয়ে যাওয়া ছেলেটা, টালিগঞ্জের রিক্সাওয়ালা, শোভাবাজারের বৃদ্ধ, সবাই এখানে। ঋতিক বুঝল এটা একটা চক্র। একজন খায়, তারপর আরেকজন শেখে, তারপর ক্ষুধা ছড়ায়। দেবব্রত উঠে দাঁড়ালো। আজকের রাত দীর্ঘ হবে। ঘরের বাতাস ভারী। উপরে শহর ঘুমোচ্ছে, নিচে ক্ষুধা জমে আছে। ঋতিকের মনে হচ্ছিল বুকের ভেতরটা যেন কেউ বরফ দিয়ে চেপে ধরেছে। সামনে দেবব্রত দাঁড়িয়ে, তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আর মানুষ নেই। চোখ ফাঁকা, ঠোঁট লাল, নিঃশ্বাস ভারী। তবু তাদের চেহারায় এক ধরনের কষ্টে জমে আছে, যেন তারা পুরোপুরি স্বেচ্ছায় এখানে নেই। দেবব্রত ধীরে বলল, ভয় পেও না, প্রথমটা কষ্ট দেয়,
তারপর সহজ। ঋতিকের মাথায় তখন শুধু একটাই চিন্তা, পালাতে হবে। কিন্তু পেছনে সুড়ঙ্গ বন্ধ, সামনে দাঁড়িয়ে আদমখোর, দুপাশে ছায়া। হঠাৎ সে লক্ষ্য করল ঘরের এক কোণে একটা পুরনো লোহার পাইপ পড়ে আছে। সে খুব ধীরে পা সরালো। দেবব্রত লক্ষ্য করছে। ক্ষুধা থেকে কেউ পালাতে পারে না, দেবব্রত বলল। ঠিক তখনই ঋতিক হঠাৎ পাইপটা তুলে সামনে ছুঁড়ে মারল। পাইপটা দেবব্রতের মুখে না লাগলেও পাশের একটা কেরোসিন ল্যাম্পে লাগলো। ল্যাম্পটা উল্টে পড়ে আগুন ছড়িয়ে গেল। মুহূর্তেই ঘরের এক পাশে আগুন, ছায়াগুলো চমকে উঠল। দেবব্রতর মুখে প্রথমবার স্পষ্ট রাগ। ঋতিক সেই ফাঁকে ডান দিকে দেওয়ালের দিকে দৌড় দিল। সেখানে একটা সরু ফাঁকা দেখা যাচ্ছিল, সম্ভবত অন্য সুড়ঙ্গ। পেছনে সে শুনতে পেল, ধরো ওকে। পায়ের শব্দ দ্রুত। ঋতিক অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়ল। কাদা পিচ্ছিল, শ্বাস কাঁপছে। পেছনে পেছনে ছুটে আসছে কয়েকজন। হঠাৎ সুড়ঙ্গ দুদিকে ভাগ হয়ে গেল। সে না ভেবে বাম দিকে গেল। দৌড়াতে দৌড়াতে সে বুঝল এটা শহরের পুরনো ড্রেনেজ লাইনের ভেতর। গন্ধ তীব্র। উপরে কোথাও ট্রামের শব্দ কাঁপছে, পেছনে ধূপ ধূপ শব্দ। দেবব্রত আসছে। শহর আমাদের চেনে। কণ্ঠ ভেসে এলো অন্ধকারে, তুমি পালাতে পারবে না। ঋতিক হঠাৎ একটা লোহার সিঁড়ি দেখতে পেল। উপরের দিকে সে উঠতে শুরু করলো। ঠিক তখন তার পা কেউ ধরে ফেললো। নিচে তাকিয়ে সে দেখলো প্রদীপ। প্রদীপের চোখ ফাঁকা, ঠোঁটের কোণে রক্ত। সে খুব আস্তে করে বলল, থাক, আমাদের সাথে থাক। ঋতিক মরিয়া হয়ে পা ঝাঁকিয়ে তাকে লাথি মারল। প্রদীপের হাত ছুটে গেল। ঋতিক সিঁড়ি বেয়ে উঠে একটা লোহার ঢাকনা ঠেলে বাহিরে বেরোলো। সে উঠে এলো বাগবাজারের ঘাটের কাছে। রাত প্রায় ৩টা। নদীর হাওয়া বইছে। সে হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালো। ঢাকনাটা আবার ধীরে বন্ধ হয়ে গেল। নিচে অন্ধকার, কিন্তু ঢাকনার ফাঁক দিয়ে সে খুব স্পষ্ট শুনল হাসির শব্দ। একজন না, অনেকজন। ঋতিক বুঝলো ওরা শুধু ওই বাড়িতে নেই, পুরো শহরের নিচে নর্দমা, সুড়ঙ্গ, ট্রেন, সব ওদের পথ। আর ওরা এখন জানে ঋতিক বেঁচে আছে। পরদিন সকালে সেসব লিখে প্রকাশ করতে চাইল, কিন্তু তার ল্যাপটপ খুলতেই সে দেখল তার লেখা ফাইলের শিরোনাম বদলে গেছে। আদমখোর, প্রথম পার্ট। ঋতিকের বুক ধক করে উঠল, কারণ সে এই নাম দেয়নি। আর নিচে লেখা পরের পার্ট শীঘ্রই। ঋতিকের হাত ঠান্ডা হয়ে গেল। সে নিশ্চিত এই ফাইল সে তৈরি করেনি। তার ল্যাপটপ অফ ছিল, পাসওয়ার্ড ছাড়া কেউ ঢুকতেই পারবে না। তবু স্ক্রিনে নতুন লেখা, নতুন ফোল্ডার, এমনকি নতুন ছবি। সে কাপা হাতে ছবিগুলো খুলল। প্রথম ছবি শ্যামবাজারের ওই বাড়ির বেসমেন্ট। দ্বিতীয় ছবি অন্ধকার সুড়ঙ্গ। তৃতীয় ছবি ঋতিক নিজে সুড়ঙ্গে দৌড়াচ্ছে, মানে কেউ তাকে অনুসরণ করছে। শুধু অনুসরণ না, ছবি তুলেছে। তার বুকের ভেতর ধক ধক বাড়তে লাগলো। সে দ্রুত ফোন তুলে অনির্বাণকে কল করলো। অনির্বাণ এখনো তদন্তে আছে, কণ্ঠে ক্লান্তি। ঋতিক বলল, ওরা আমাকে দেখছে, নিচে অনেক পথ আছে, পুরো শহর জুড়ে। অনির্বাণ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমরা গত রাতে 3টা আলাদা জায়গায় অদ্ভুত রিপোর্ট পেয়েছি। কোথায়? টালিগঞ্জ, সেন্ট্রাল অ্যাভিনিউ আর শিয়ালদাহের কাছে। ঋতিকের গলা শুকিয়ে গেল। মানে ওরা ছড়াচ্ছে। অনির্বাণ বলল, প্রত্যেক জায়গায় ড্রেনের ঢাকনা খোলা পাওয়া গেছে, আর কাছেই রক্ত। ঋতিকের মনে পড়ল বাগবাজার ঘাটেই সেই লোহার ঢাকনা। সেই রাতেই শহরের অন্য প্রান্তে নিখোঁজ হলো এক ডেলিভারি বয়, সুবীর নন্দী। শেষ লোকেশন সেন্ট্রাল এভিনিউ, একটা পুরনো বিল্ডিং। ঋতিক আর অপেক্ষা করল না, সে সরাসরি সেই বিল্ডিংয়ে গেল। বিল্ডিংয়ের নিচতলায় নর্দমার ঢাকনা খোলা, চারিপাশে লোকজন নেই, পুলিশ আসেনি এখনো। ঋতিক নিচে তাকাতেই অন্ধকার, কিন্তু ভেতর থেকে গরম বাতাস বইছে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে। হঠাৎ সে শুনল পাঠ শুরু। ঋতিক ঝাঁপিয়ে সরে দাঁড়ালো। তার ঠিক পেছনে দাঁড়িয়ে দেবব্রত, কিন্তু এবার সে আগের চেয়ে অন্যরকম। তার মুখে রক্ত নেই, বরং অদ্ভুত শান্তি। সে বলল, আমরা স্বীকার করি না, আমরা তৈরি করি। ঋতিক কাপা গলায় বলল। দেবব্রত হেসে বলল, তুমি লিখবে, মানুষ পড়বে, ভয় পাবে, কৌতূহল বাড়বে। কৌতূহল তাদের নিয়ে আসবে। আর ক্ষুধা? সে আঙ্গুল দিয়ে নিচের অন্ধকারের দিকে দেখালো। ক্ষুধা অপেক্ষা করবে। ঋতিকের মাথায় ঝড় উঠল। মানে এটা শুধু খাওয়ার বিষয় না, এটা বিস্তার, ভয় ছড়িয়ে শিকার বানানো। ঠিক তখনই বিল্ডিং এর ভেতর থেকে চিৎকার। একজন মহিলা চেঁচিয়ে উঠল। ঋতিক ছুটে ভেতরে গেল। দ্বিতীয় তলায় একটা ফ্ল্যাটের দরজা খোলা, ভেতরে রক্তের দাগ, কিন্তু শরীর নেই। জানালার নিচে ড্রেন পাইপ, পাইপের ভেতর আঁচড়। ঋতিক জানালার বাহিরে তাকিয়ে দেখলো নিচের রাস্তার লোহার ঢাকনাটা ধীরে ধীরে নিচে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। সে ছুটে নিচে নামলো, কিন্তু ঢাকনা পুরো বন্ধ। রাস্তা স্বাভাবিক, মানুষ হাঁটছে, শহর চলছে,
কেউ কিচ্ছু জানে না। ঋতিক বুঝলো এটা আর কোনো অপরাধ না, এটা শহরের নিচে বেড়ে ওঠা এক ক্ষুধার্ত নেটওয়ার্ক। দেবব্রত একা না, সে শিক্ষক আর শহর আর পাঠশালা। ঋতিক এবার বুঝলো এটা কোনো একক অপরাধীর গল্প না, এটা একটা বিস্তারমান চক্র। একজন শুরু করেছে, তারপর আরেকজন শিখছে, তারপর সেই শিখন ছড়িয়ে পড়ছে অদৃশ্য পথে। কলকাতার পুরনো নর্দমা, ব্রিটিশ আমলের আন্ডারগ্রাউন্ড পাইপ, গঙ্গার ঘাটের নিচে ফাঁপা কাঠামো, সব মিলিয়ে যেন একটা বিশাল জাল। ঋতিক সেই রাতেই নিজের ফ্ল্যাটে ফিরে সব নোট সাজাতে বসে গেল। সে মানচিত্র খুলল, শ্যামবাজার, গিরিশ পার্ক, বকবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, শিলাইদহ, সব জায়গায় একটাই ছিল, নিচে পুরনো ট্রেন নেটওয়ার্ক। তার মাথায় স্পষ্ট হলো ওরা উপরে থাকে না, ওরা নিচে থাকে। ওপরে শুধু শিকার তোলে। ঠিক তখন দরজায় ধীরে ধীরে টোকা। রাত প্রায় 12:30। ঋতিক থেমে গেল। টোকাটা খুব মাপা, 3 বার, ঠক ঠক ঠক। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কে? কোনো উত্তর নেই। চোখের ছিদ্র দিয়ে তাকাতেই তার বুক ধক করে উঠল। দেবব্রত না, প্রদীপ দাঁড়িয়ে, পুলিশের ইউনিফর্মে, কিন্তু তার চোখ ফাঁকা। প্রদীপ ধীরে বলল, দরজাটা খোলো, আমরা রিপোর্ট নিতে এসেছি। ঋতিকের শরীর ঠান্ডা হয়ে গেল। সে জানে প্রদীপ নিখোঁজ। সে পেছোতে গেল। ঠিক তখন ফোন বেজে উঠল। ঋতিক, দরজা খুলো না, প্রদীপ। আমরা আজ সকালে গঙ্গায় ওর হার পেয়েছি। ঋতিকের হাত কাঁপতে লাগলো। দরজার ওপাশে প্রদীপ আবার বলল, ক্ষুধা পেয়েছে। তারপর খুব ধীরে দরজার দিকে ফাঁক দিয়ে কিছু একটা ঢুকলো, লাল তরল। ঋতিক চিৎকার করে পেছনে সরে গেল। বাতি ঝিলমিল করলো। দরজায় চাপ, 1 বার, 2 বার, 3 বার, তারপর থেমে গেল। ঋতিক অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভোর হলে দরজা খুলে দেখলো কেউ নেই। মেঝেতে লাল দাগ নেই, সব স্বাভাবিক, কিন্তু দরজার কাঠে গভীর নখের আঁচড়, 4টা সমান্তরাল দাগ। ঋতিক এবার নিশ্চিত ওরা শুধু নিচে না, ওরা উপরে উঠেছে, আর তারা রূপ বদলাতে পারে মানুষের মতো। পরদিন শহরের নতুন খবর, দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে নিখোঁজ এক কলেজ ছাত্রী মৌমিতা বসু। শেষ লোকেশন একটা ড্রেনের ঢাকনার পাশ। ঋতিক মানচিত্রের নতুন দাগ টানল, নেটওয়ার্ক ছড়াচ্ছে। সে অনির্বাণকে বলল, এটা সিরিয়াল কিলিং না, এটা এটা সংক্রমণ। অনির্বাণ চুপ। ঋতিক জানে আর সময় নেই। দেবব্রত বলেছিল, আমরা তৈরি করি, মানে কেউ কেউ শুধু শিকার না, নতুন আদমখোর বদলে যাচ্ছে। তাহলে প্রশ্ন, প্রথম কে ছিল? দেবব্রত কি সত্যিই শুরু, নাকি সে শুধু আরেকজন ছাত্র? আর শহরের নিচে যে অন্ধকার, তার গভীরতা কতটা? ঋতিক এবার শুধু সাংবাদিক না, সে প্রমাণ চাইছে। সে জানে যদি এই জিনিসটা থামাতে হয় তবে উৎস খুঁজতে হবে। দেবব্রত শিক্ষক, মানে তারও শিক্ষক ছিল। সে পুরনো আর্কাইভ ঘাঁটতে শুরু করলো। কলকাতার ব্রিটিশ আমলের মেডিকেল রিপোর্ট, নিখোঁজ মামলা, 1890 থেকে 1820 সালের অদ্ভুত মৃত্যু। একটা ফাইল বারবার সামনে আসছে, হ্যারিসন রোড কেস, 1904, কয়েকজন শ্রমিক নিখোঁজ। পরে ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাওয়া যায় হাড়। রিপোর্টে লেখা অজানা প্রাণীর আক্রমণ সন্দেহ। ঋতিকের বুক কেঁপে উঠল। মানে এই ঘটনা নতুন না। সে আরো বলল, এক ব্রিটিশ ডাক্তার লিখেছিল ড্রেনেজ লাইনে এক ধরনের মানবভোজী আচরণ লক্ষ্য করা গেছে, যা সম্ভবত সামাজিক সংক্রমণ। ঋতিক শব্দটা ঘুরিয়ে দেখল। দেবব্রত বলেছিল, আমরা তৈরি করি, মানে এটা শারীরিক না, মানসিক। সে আবার সেই বাড়ির দিকে গেল। এবার দিনের বেলা বাড়িটা পুলিশ সিল করে দিয়েছে, কিন্তু পাশের গলি দিয়ে নেমে যাওয়া যায় না। ঋতিক নিচে নামতেই বুঝলো আজ গন্ধ অন্যরকম, পচা, মনে হচ্ছিল কিছু মরেছে। সে টর্চ মেরে সামনে এগোতেই দেখল দেবব্রত মাটিতে পড়ে আছে, নড়ছে না। তার শরীর কঙ্কালের মতো শুকনো, চোখ ফাঁকা, দাঁত আগের মতো ধারালো না, মনে হচ্ছিল অনেকদিন খায়নি। ঋতিক ধীরে কাছে গেল। ঠিক তখন দেবব্রত ঠোঁট নড়ল। ক্ষুধা ছড়িয়ে গেছে, তার গলা শুকনো। আমরা 3 জন এক না। ঋতিক কাঁপা গলায় বলল, কি কি শুরু করেছিল? দেবব্রত খুব ধীরে হাসল। শহর নিচেই। তারপর তার শরীর নিস্তব্ধ। ঋতিক পিছিয়ে গেল। ঘরের অন্য পাশে ছায়া নড়ল, কিন্তু এইবার দেবব্রত নয়, এক তরুণ, চোখ লালচে, ঠোঁটের কোণে রক্ত। ঋতিক চিনতে পারল মৌমিতার নিখোঁজের খবরের পর তার এক বন্ধু বলেছিল তার ভাই অদ্ভুত আচরণ করছে। এই সেই ছেলে, মানে সংক্রমণ শুরু হয়ে গেছে। দেবব্রত শুধু পুরনো ধারক ছিল, এখন নতুনরা তৈরি হচ্ছে। ছেলেটা ধীরে বলল, ও পুরনো ছিল, আমরা নতুন। ঋতিক বুঝল এটা শেষ না, এটা বিবর্তন। আদমখোর এখন একজন বৃদ্ধ না, এটা এক ধারণা,
যে খিদে সে নিষিদ্ধ স্বাদ একবার ছড়ালে থামে না। হৃতিক দৌড়ে বেরিয়ে এলো। উপরে শহর আগের মতোই চলছে, ট্রাম চলছে, মানুষ হেঁটে যাচ্ছে। কেউ জানে না এই ভিড়ের মধ্যেই হয়তো কেউ আছে যার ক্ষুধা মানুষের জন্য। হৃতিক শেষবার মানচিত্রের দিকে তাকালো। দাগগুলো এখন ছড়িয়ে গেছে পুরো কলকাতা জুড়ে। সে জানে এটা থামবে না গুলি দিয়ে, এটা থামবে না একজনকে মেরে, কারণ আদমখোর একজন না, এটা শহরের অন্ধকার ক্ষুধা। আর সেই ক্ষুধা শুধু নিচে না উপরে উঠেছে, আর সেই ক্ষুধা শুধু নিচে না উপরে উঠে এসেছে। হৃতিক জানতো এবার সিদ্ধান্ত নিতে হবে। সে শুধু লিখে যাবে আর শহর ধীরে ধীরে গ্রাস হবে, নাকি সে এমন কিছু করবে যাতে এই চক্র ভেঙে যায়। দেবব্রত শেষ কথাটা তার মাথায় বাজছিল, শহর নিজেই। মানে এই ক্ষুধা বাহিরের কিছু না, এটা মানুষের ভেতরেই ছিল, শুধু অন্ধকারে পালন হয়েছে। হৃতিক আবার সেই পুরনো ফাইল খুলল। 1904 সালের রিপোর্ট। শেষ পাতায় একটা লাইন ছিল যেটা আগে তার চোখে এড়িয়ে গেছিল। সংক্রমণ বন্ধ হয় যখন উৎস বিচ্ছিন্ন করা যায়, অন্ধকারে নয়, আলোয়। হৃতিক বুঝল এই চক্র অন্ধকারে শক্তিশালী। ভয়, গোপনতা, গুজব, এভাবেই এটা বাঁচে। সে সিদ্ধান্ত নিল সব প্রকাশ করবে, লুকিয়ে নয়, পুরো শহরের সামনে। সে লাইভ সম্প্রচার শুরু করলো, সোশ্যাল মিডিয়ায় সরাসরি গেল। সে দেখল বেসমেন্ট সুড়ঙ্গের মানচিত্র, পুরনো রিপোর্ট, নিখোঁজের ডেটা। সে বলল এটা কোনো ভূতের গল্প না, এটা লুকোনো অপরাধ যা অন্ধকারে বেঁচে আছে। যদি আমরা চুপ থাকি এটা বাড়বে, যদি আলো ফেলি এটা ভাঙবে। লাইভ দ্রুত ভাইরাল হলো, হাজার হাজার মানুষ দেখছে, পুলিশও দেখছে, মিডিয়া ধরল। সেই রাতেই শহরের বিভিন্ন জায়গায় পুরনো ট্রেন লাইনে অভিযান শুরু হলো। পৌরসভা, পুলিশ, সংবাদ মাধ্যম সবাই একই সাথে। অন্ধকারে আলো ঢুকলো, বহু জায়গায় ফাঁপা সুড়ঙ্গ ধসে পড়ল, কিছু লুকোনো ঘর উদ্ধার হলো। আর সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল শ্যামবাজারের সেই বাড়িতে। হৃতিক আবার নিচে নামলো, এবার পুলিশের সাথে। ঘর ফাঁকা, দেবব্রতের শরীর নেই, ছায়া নেই, মেঝেতে শুধু শুকনো ধুলো। দেওয়ালের লেখা মিলে গেছে, গন্ধ নেই, যেন কিছুই ছিল না। কিন্তু কয়েকটা হাড় উদ্ধার হলো। ফরেন্সিক জানালো বছরের পুরনো, নতুন কিছু না। নিখোঁজের হাড় থেমে গেছে। মৌমিতার ভাই যে অদ্ভুত আচরণ করছিল তাকে মানসিক চিকিৎসায় রাখা হলো। তার রক্ত পরীক্ষায় কিছু অস্বাভাবিক পাওয়া গেল না। দেবব্রতর মৃত্যু রিপোর্ট হলো দীর্ঘ অপুষ্টি, মানসিক বিকার। মিডিয়া বলল সিরিয়াল কিলারকে সলভড, কিন্তু হৃতিক জানে ঘটনাটা শুধু এক বৃদ্ধের না। সে শেষবার মানচিত্রের দিকে তাকালো। পুরনো ড্রেন লাইনগুলো এখন সিল করা, শহর স্বাভাবিক। রাতে আবার ট্রাম চলে, ঘাটে মানুষ বসে, গলিতে আলো চলে। ক্ষুধা, হৃতিক বুঝল ক্ষুধা মানুষের ভেতরে থাকে, কিন্তু আলো পেলে সেটা লুকোতে পারে না। সে শেষ রিপোর্ট লিখল, আদমখোরের শহর নয়, আলোর শহর। এরপর থেকে আর কোনো নিখোঁজের খবর আসেনি। কলকাতা আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। শহরের নিচের অন্ধকার সিল করা, আর উপরের আলো জেগে আছে। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই ছিল আজকে সেই ঘটনা, কলকাতার ব্যস্ত শহরের ভেতরে লুকিয়ে থাকা এক অদ্ভুত অন্ধকারের গল্প। একটা বিষয় কিন্তু স্পষ্ট, অন্ধকার যতই গভীর হোক, আলো থাকলে সেটি থাকতে পারে না। খিদে যদি মানুষের ভেতরেই জন্ম নেয়, তবে তাকে দমন করার শক্তিও মানুষের ভেতরেই থাকে। এই গল্প আমাদের একটা শিক্ষা দেয়, ভয়কে লুকিয়ে রাখলে সেটা বাড়ে, কিন্তু সামনে আনলে তার শক্তি কমে যায়। অনেক সময় দানব বাহিরের কেউ না, আমাদের সমাজের অন্ধকার কোণেই জন্ম নেয়। আর যখন সবাই একসঙ্গে দাঁড়ায়, তখনই সেই অন্ধকার ভেঙে পড়ে। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আপনাদের মতামতই আমাদের শক্তি। আর যদি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনা আপনি আমাদেরকে পাঠাতে পারেন। হতে পারে পরবর্তী এপিসোডে আপনার ঘটনাই আমি পড়ব। দর্শক, এখন আমি চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। যিনি ঘটনাটা আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে মিলন। তো ঘটনাটি তার বাবার সাথেই ঘটেছিল। তো উনি যেভাবে আমাদের সাথে গল্পটা শেয়ার করেছেন, সেইভাবে আমি আপনাদের সবাইকে বলার চেষ্টা করছি। তো ওনার বাবা, আহ, তো ওনাদের বাসা হচ্ছে সিরাজগঞ্জের একটা গ্রামে। তো ওনার বাবা মুদির দোকান করতেন।
ওনার যে দোকানটা ছিল, তাদের যে বাড়ি, ওই বাড়ি থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরে দোকান। তো উনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, খুবই ভালো একজন লোক ছিলেন। তো একদিন রাতে ফজরের নামাজের আগে উনি ঘুমের ঘরে মানে আবুল তাবুল ভয়ানক স্বপ্ন দেখতেছে যে উনি একটা কবরস্থানের পাশ দিয়ে দৌড়াইতেছে, একটা খারাপ ভয়ানক জিনিস তাকে তাড়া করতেছে এরকম। তো এর মধ্যেই ওনার গায়ে যে কাপড় থাকে, ওই কাপড় ধরে কেউ টান দিতেছে। এর মধ্যে ওনার ঘুম ভাঙে যায়। ঘুম ভাঙে যাওয়ার পরে দেখে ওনার গায়ে যে কাপড় ছিল, এটা সত্যি মানে নিচ থেকে কেউ টান দিছে, কাপড় নাই, মানে তার গায়ে থেকে অনেকটাই কাপড় নিচে নামে গেছে, তার পরনে যে পাজামাটা ছিল। তো উনি একটু চিন্তিত হয় যে আমি স্বপ্নে দেখলাম আমার কাপড় ধরে টান দিছে, কিন্তু স্বপ্ন ভাঙার পরে দেখে যে সত্যি সত্যি কাপড়টা টান দেয়া তার শরীর থেকে নিচে নামাই নিছে। তো এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, উনি যেহেতু ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, উনি অজু টজু করে ওই টাইমে আপনার ওই যে ফজরে আজান দেয়, তো উনি অজু টজু করে নামাজের জন্য প্রস্তুতি নেয়। তো উনি অজু করে আয়নার সামনে গিয়ে ওই শরীরটা মুছতে গেছে। তো এর মধ্যে দেখে তার পেছনে, মানে আয়নাতে উনি দেখে যে তার পেছনে একটা কালো অবয়ব দাঁড়ায় আছে। উনি ভাবলেন যে হয়তো চোখের ভুল, তো উনি পলক ফেলে দেখে যে নাই। তো উনি হাত পা মুছে উনি মাথা আশ্রাইতে আশ্রাইতে দেখে আবার সেই অবয়বটা হাসতেছে, তার দিকে তাকায় খুব বিশ্রীভাবে ভয়ানকভাবে হাসতেছে। তো উনি দৌড়ে গিয়ে তার মার রুমে চলে যায়। মিলনে যে বাবা তার মা ছিলেন, বেঁচে ছিলেন, বয়স্ক মানুষ, মানে মিলনের দাদি আর কি। তো দৌড়ে চমকে যখন ওনার মার কাছে যায়, ওনার মা উঠে বলে যে বাবা কি হয়েছে, তুই এরকম ভয় পাইতেছিস কেন? তো উনি কিছু বলে না, উনি এমনিতেই খুব ভয় পেয়ে আছে, উনি কিছু বলে না মিলনের বাবা। তো মিলনের যে দাদি, উনি ওনার অবস্থা দেখে উনি ভাবে যে ঘুমের ঘরে হয়তো কোনো স্বপ্ন দেখছে, তো পানি এনে দেয়, এক গ্লাস পানি এনে দেয়। তো মিলনের বাবা পানিটা খাইতে ধরে, এই সময় দেখে যে ওনার হাতে যে পানির গ্লাসটা, এটা পুরোটাই পানির বদলে রক্ত হয়ে গেছে। মানে উনি এটা দেখে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়, অনেক ভয় পায়। তো গ্লাসটা যখন ছুঁড়ে মারে, তখন শব্দ হয়, শব্দে ওনার যে স্ত্রী মানে মিলনের মা, উনি চলে আসে। মিলনের স্ত্রী চলে আসে যে কি হয়েছে, চিল্লাইতেছে কেন, গ্লাস কেন ঢিল মারলো। তো উনি আতঙ্কে থাকে, মিলনের যে বাবা উনি একটু ভয়ে হয়ে আতঙ্ক থাকে, উনি কিছু বলতে পারতেছে না। এক পর্যায়ে উনি মানে আপনার অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে যায়, এই হাসতাছে, এই কান্না করতেছে, আবার প্যারালাইজড রোগীর মতো বাইকে বাইকে যাইতেছে, হাসতেছে, কান্না করতেছে। সবাই বাড়ির লোকজন দেখে একটু ভয় পায় যে হঠাৎ করে উনি সুস্থ সবল মানুষ, নামাজ পড়তে যাবেন, ঘুম থেকে উঠে চিল্লায় ঘরে আসলো, আবার এরকম কেন করতেছে। তো ওই দিন যে ফজর নামাজের পরের দিন সারাদিন যাওয়ার পরে ওনারা চিন্তা করলেন যে ডাক্তার নিয়ে আসি, ডাক্তার দেখালে বোধহয় ঠিক হয়ে যাবে। তো বাড়িতে ডাক্তার আসেন, আসার পরে ওনার দেখেন, ওনার চেক করে দেখে যে তার কোনো ওরকম কোনো
রোগ নাই, উনি অসুস্থ না, সুস্থ। তো তারপরেও ডাক্তারে ওনারে কিছু ক্যাপসুল দিয়ে যায়, যে এগুলা খাওয়াইলে হয়তো ঠিক হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যর কারণে হয়তো টেনশনে উনি এরকম করতেছে, মেন্টালিটি হয়তো কোনো প্রবলেম হয়েছে। সাধারণ যে চিকিৎসা আছে, ওষুধ, ক্যাপসুল টেপসুল, টেনশনের বড়ি টড়ি দেয়। তো দেওয়ার পরে সেদিন রাত্রের বেলায় সেম ঘটনা তার সাথে আবার ঘটে। উনি পানি খাইতে যায়, ওনার সাথে মানে পানির যে গ্লাস আছে ওটার ভিতরে ধাক্কা দেয় কেউ একজন। তো আয়নার সামনে যায়, আয়নার সামনে গেলে উনি ছায়া দেখে। উনি যখন হাঁটে, ওনার পেছনে পেছনে কেউ মনে হয় হাঁটতেছে, এরকম বোঝা যায়। তো রাত্রেবেলায় আবার আপনার ওইরকম উল্টাপাল্টা বকা শুরু করে, যে কাঁদতাছে, হাসতাছে। আবার বলে যে তোদের সবাইকে শেষ করে দেব, রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। তো এইসব দেখে বাড়ির যে লোকজন আছে তারা একটু ভয় পায়। তো ওনারা ভাবলেন যে ডাক্তার দিয়ে কাজ হবে না, মানে ডাক্তারের করার কিছু নাই, সামথিং রং, মানে অন্য কোনো ঝামেলা আছে। তো সবাই সারা রাত ওইভাবে বসে থাকলো। ওদিন আর উনি সুস্থ হয় নাই, সবাই রাত্রে ঘুম যাক না। তো পরের দিন সকালে যে মিলন গেল, ওনাদের যে বাড়ির পাশে একটা মসজিদে এক ইমাম সাহেব আছে, হুজুর, উনি ওই মানুষের জিন ভূত এগুলা ধরলে উনি ঝাড়ফুঁক দিত, মানুষ সুস্থ হইতো। তো উনার কাছে যায়। তো হুজুরের সবকিছু বলার পরে হুজুর বাড়িতে আসে। বাড়িতে হুজুর আসার পরে উনি কিছু একটা আঁচ করতে পারে যে এর একটু ঝামেলা আছে। হুজুর ঢোকার সাথে সাথেই পুরো যে বাড়িটা আপনার আতরের যে স্মেল আছে, আতরের গান, পুরো বাড়িটা আতরের গানে ছায়া যায় এরকম। তো হুজুর এগুলা সব দেখে বুঝতে পারে। হুজুর বলে যে আপনার মিলনেরে বলে যে আপনার বাবার উপর খারাপ জিনের আসর আছে। তো আমি আজকে আর কিছু করব না, আমাকে গাছ থেকে তুলে 3টা লাল মরিচ দিবেন, হুম, আর একটা লেবু দিবেন। আমি এগুলা নিয়ে আমি কালকে আসবো আবার। তো হুজুরের কথা মতো মিলন ওনারে ওই 3টা লাল মরিচ দেয়, একটা লেবু দেয়। তো হুজুর চলে যায় সেদিন। যাওয়ার পর পরের দিন ওনাদের বাসায় আসে। আসার পরে ওই যে লোকটা, মিলনের বাবার উপর ঝাড়ফুঁক দেয়। বাড়ির বাড়ির বাসার মানে দরজার পাশে একটা জায়গায় ওই মরিচ 2টা 3টা আর ওই লেবুটা একসাথে সুতা দিয়ে, লাল সুতা দিয়ে উনি বাইন্ধে রাখে। তো যখন হুজুর গেল তখনও মিলনের বাবা মানে অ্যাবনর্মাল, স্বাভাবিক নাই। তো হুজুর তার মতো দোয়া পাঠ করে মিলনের বাবারে ঝাড়ফুঁক দেয়। তখনকার জন্য মোটামুটি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে হুজুর বলল যে আপাতত আশঙ্কা মুক্ত আছে, কোনো ঝামেলা হবে না, তবে সাবধান থাকতে হবে। এখনো সব কাজ সম্পূর্ণ হয় নাই, পুরোপুরিভাবে সেই জিন আপনার ছেলের কাছ থেকে কিংবা মিলনের বাবার কাছ থেকে যায় নাই। এনে আপনার আরো কিছু কাজ করা লাগবে। তো মিলন রে পাশে নিয়ে যায়, বলে যে বাবা তুমি এক কাজ করবা, আমি যেটা যেটা বলবো সেটা তুমি আমারে সংগ্রহ করে দিবা। আপনার নদীর 7 ঘাটের পানি লাগবে, তারপর নতুন কবরের মাটি লাগবে, আর একটা কাঁচা মাংসের টুকরা লাগবে, গরু গরু কিংবা ছাগল হইলে হয়েছে, টুকরা লাগবে। তো
উনি মিলন সবকিছু ম্যানেজ করে ব্যবস্থা করে হুজুরকে দেয়। দেওয়ার পর এর মধ্যে কিন্তু ওই মিলনের বাবা কিন্তু সুস্থ হয় নাই, সাময়িকভাবে সুস্থ হয়েছে। তো মাঝে মধ্যে রাত্রেবেলায় ওনার ওই প্রবলেমগুলা হয়। তো হুজুরের দেয়, হুজুর নিয়ে তার মতো করে প্রসেসিং করতে থাকে। তো এর মধ্যে একদিন মিলনের বাবা স্বপ্নে দেখে যে হুজুর তাকে মসজিদে ডেকে নিয়ে গেছে তার চিকিৎসা করার জন্য। তো ওই যে জিনটা তার ভিতরে বশ বশ করানোর পর হুজুরই মিলনের বাবাকে গলা টিপে হত্যা করতে যাইতেছে। তো উনি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন থেকে ওঠার পরে পরের দিন সকালে হুজুর বাড়িতে আসে। হুজুর বাড়িতে আসার পর সেই জিনকে মিলনের বাবার উপর হাজির করায়। তো ওই জিন বলে যে আমি ওদের ফকির বানিয়ে ছাড়বো, ওদের কোনো বংশ বিস্তার আমি হতে দিব না। তো হুজুর বলে যে কেন তুমি ওদের ক্ষতি করতেছো? ওরা তোমার কি ক্ষতি করছে? তুমি হইলা জিন, ওরা হইলে মানুষ, তোমরা থাকবা তোমাদের মতো, ওদের সাথে তোমার কিসের শত্রুতা? তো ওই জিন তার বাবার মুখ থেকে, মানে বাবার মধ্যেই, মিলনের বাবার মধ্যেই ভর করাইছে। তো মিলনের বাবার মুখ থেকেই জপতাছে, বলতাছে যে আমি ও একটা খারাপ মানুষ, মানে আরো বিশ্রী ভাষায় গালি দিয়ে বলতেছে ওর বাবারে যে ও একটা খারাপ মানুষ, ও আমার বাড়ির উপরে প্রস্রাব করছে। তো ঘটনাটা আর একটু ক্লিয়ার করে বলি, মানে ওনার যে দোকান, তার বাড়ি থেকে যে আপনার 5-6 কিলোমিটার দূরে। তো দোকান শেষ করে বিকালে আসার সময় রাস্তার মধ্যে তা প্রস্রাব ধরে। তো রাস্তার পাশেই একটা ছোট গাছ, ওই গাছের সাইডে যায় উনি প্রস্রাব করছিল। তো এই যে জায়গাটাতে প্রস্রাব করছিল ওই জায়গাটা নাকি আপনার ওই জিনের বাড়িঘর ছিল, সেখানে যায় প্রস্রাব করছে। তো এই সব কথা জিনে তার বাবার মুখ দিয়ে বলে। তো বলার পর হুজুর বলে যে তুমি চলে যাও, তারা একটা ভুল করছে, তারা তো ইচ্ছা করে কাজ করে নাই, সে তো আর জানে না যে তো এখানে তোমার বাড়ি আছে। তো জিন কোনোভাবেই যায় না, বরঞ্চ হুজুরের সাথে এমন আচরণ করে হুজুর নিজেও একটু ভয় পেয়ে যায়, এবং হুজুরকে বলেও যে তোর মতো বহুত হুজুর আমি দেখছি, আমার কোনো কিছুই তোরা করতে পারবি না, বহুত হুজুর দেখছি, তুই যদি তোর ক্ষতি না চাস তাইলে তুই ওদের সাহায্য করিস না, তুই চলে যা। তো হুজুরের সাথে এমন অবস্থা করে মোটামুটি হুজুরও ভয় পায়। তো এরপরে বাড়ির সবাইকে বলে হুজুরে যে না, এইভাবে এই জিন যাবে না, এইটা খুবই বদ জিন, খুবই খারাপ জিন, শক্তিশালী জিন, ওনাকে এইভাবে শেষ করা যাবে না, আমার দ্বারাই সম্ভব না। আপনারা দেখেন অন্য কোনো হুজুর বা কবিরাজ পাওয়া যায় কিনা, তাদের সাহায্য নেন, এটা আমি আর করতে পারবো না। তো এর মধ্যে এই ঘটনা, মানে ওই এলাকার মধ্যে জানাজানি হয়ে যায়, সবাই শোনার পরে এক লোক পরামর্শ দেয় যে অমুক হুজুর আছে, মানে কবিরাজ আছে, আদু কবিরাজ নাম, উনার সাথে আপনারা যোগাযোগ করেন। তো সবাই মিলে ওই কবিরাজের কাছে গেল। ওই কবিরাজ বলল, সবকিছু শুনে ওই কবিরাজ বলল আপনারা আপনাদের নাম, আপনাদের সবার নাম, আপনাদের সবার বাবার নাম আমারে একটা কাগজের মধ্যে লিখে দিয়ে যান। তো ওই কবিরাজের কথা মতো ওনার যে পরিবারের যে সদস্যগুলা ছিল সবার নাম এবং সবার বাবার নাম একটা কাগজের টুকরার মধ্যে লেখে ওই কবিরাজকে দিয়ে আসে, আদু কবিরাজকে। তো কবিরাজ বলে যে আপনারা যান, আল্লাহর রহমতে আর কোনো ঝামেলা হবে না আশা করতেছি। তো কবিরাজ এমন ভাবে আপনার কনফিডেন্স দিয়ে তাদের বলল, তারা একটু আশ্বস্ত হইল, মানে সাহস পাইল। তো ওনারা কবিরাজের কথা মতো বাড়ি চলে আসে। তো রাত হওয়ার পরে
ওনারা বাড়িতে খাইতে বসছে। এর মধ্যেই খাবারের যে প্লেটগুলা আপনার ছিল সামনে, কাঁচা মাংসের যে টুকরা থপ করে পড়তে থাকে খাবারের উপরে, মানে গায়েবী ভাবে পড়তে থাকে। সবাই বিষয়টা দেখে ভয় পায়। তো এর মধ্যে গায়েবী আওয়াজ আসে যে আজকে তোর শেষ দিন, আজকে আমি তোদের সবাইকে শেষ করে দিব, তোদেরকে রাস্তার ফকির বানাই দিব বলে হাসে চলে যায়। তো ওনারা ভয় পায় রুমে যায়। রুমে যাওয়ার পরে ওই মিলনের যে মা, উনি ওনার যে ঘরে আলমারি থাকে, কোনো একটা কারণে কিংবা কাপড় বের করার কারণে ওই আলমারিটা খুলে। তো আলমারিটা খুলতে যায় দেখে আলমারির ভিতরে যে টাকা পয়সা ছিল, কোনো টাকা পয়সা নাই, এবং ওনাদের যে গয়না ছিল, গয়নাগাটি, স্বর্ণের গয়না, এগুলো কিচ্ছু নাই। তো মিলনের বাবারে বলে যে দেখো এখানে তো 40,000 টাকা ছিল, কিছু গয়না ছিল, এগুলো তো কিছুই নাই। তো সবাই মিলে আপনার ওই আলমারির কাপড় চোপড় সব বের করে দেখে যে কোথাও টাকা নাই, কোনো গয়না নাই। সবাই আশ্চর্য হয়। তো হঠাৎ করে দেখে যে ওই যে আলমারি থেকে যে কাপড়গুলা বের করছিল, ওই কাপড়ের মধ্যে আগুন ধরে যায়। সবাই অবাক হয়, আগুন ধরে যায়। তো তখন সেই হুট করেই তাদের বাড়িতে ওই অবস্থায় যে আগুন জ্বলতেছে, সেই আদু কবিরাজ আসে। আসার পরে উনিও দেখে যে বাড়িতে আগুন ধরে গেছে। তো উনি আসছিল, আদু কবিরাজটা আসছিল ওনাদের যে বাড়িটা, ওইটা পরিদর্শন করতে, যে বাড়িতে ঝামেলাটা কেন হইতেছে, কোথায় হইতেছে। তো উনি আদু কবিরাজ সবাইকে বলে যে আপনারা চিন্তা করেন না, আমি কাজ শুরু করে দিছি, আল্লাহর রহমতে আপনারা সবকিছু বুঝে যাবেন, আর কোনো ঝামেলা হবে না, মানে এর ফল আপনারা 2-1 দিনের মধ্যে পাওয়া যাবেন। এরপর থেকে আর কোনো ঝামেলা হবে না, আমার কাজ আমি যা করার করে দিছি আমি। হুম। তো কবিরাজ চলে যাওয়ার পরে 2-3 দিন পরে, এর মধ্যে তো প্রতিনিয়ত তার সাথে এরকম ঘটনা ঘটতেই আছিল। 2-3 দিন পরে আপনার ওনারা ঘুমে শুয়ে আছে রাত্রের বেলায়। তো হঠাৎ করে ওনার যে শরীর শুয়ে আছে, ওনার মাথার মানে শরীরের পাশেই শুয়ে, মানে বইসে, শোয়ার মতো করে বইসে ওনার মাথা হাতায় দিতেছে, চুল হাতায় দিতেছে। তো উনি চমকে বসে যায়। হাওয়া ওই যে জিনিসটা মনে হইতেছিল যে কেউ পাশে বসে আছে কিংবা শুয়ে আছে, ওইটা নাই। এর মধ্যে একটা গায়েবী আওয়াজ আসে যে আজকে 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 আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আজকে তোকে আমি শেষ করে দিব। তো ঠিক সেই সময় পাশে থেকে একটা বয়স্ক কণ্ঠে একটা আওয়াজ আসে যে কি করতেছিস তুই, তুই এদের এরকম বিরক্ত করতেছিস কেন, এদের ক্ষতি করতে চাইতেছিস কেন, তুই তুই চলে যায়। তো ওই যে বদ জিনটা আছিল, উনি বলতেছে তুই কি, তুই কে, তুই কেন আসছিস। হ্যাঁ, তো ওই বয়স্ক জিনটা বলতেছে যে মিলনের বাবা কিন্তু শুধু আওয়াজ শুনতেছে, আর কিচ্ছু না। ওনাদের মধ্যে যে কথা হইতেছে শুধু আওয়াজ শুনতেছে, কিন্তু কোনো কিছু দেখতে পারতেছে না। তো ওই বয়স্ক জিনটা বলতেছে যে আমি এই বাড়িতে থাকি, আমি এই ভালো মানুষগুলোর কোনো ক্ষতি তোকে আমি করতে দিব না। তো এই জিনটা বলে, খারাপ বদ জিনটা বলে যে তুই এখানে আসিস না, তুই এখানে আসিস না, তুই যদি এর মধ্যে আসিস আমি তোকে মেরে ফেলবো। তো এই কথা শুনে যে উনি বয়স্ক লোকটা আছে, ওনাদের মধ্যে মানে ওই 2 ভালো জিন আর এই বদ জিনটা, এই 2 জনের মধ্যে একটা যে তর্ক কিংবা মারামারি যুদ্ধ চলতেছে, এদের কথা শুনে মিলনের বাবা বুঝতে পারে। তো
এক পর্যায়ে বুঝতে পারলো যে ওই জিনটারে মেরে ফেলছে, বদ জিনটারে মেরে ফেলছে বয়স্ক জিনটা। তো মেরে ফেলার পরে ওই বয়স্ক জিনটা বলে যে তুমি কোনো চিন্তা করো না, এখন আর তোমার সে কোনো ক্ষতি করতে পারবে না, তাকে আমি মেরে ফেলেছি। হুম। তো মিলনের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো উনি বলে যে আমি ১৫০ বছর ধরে এই বাড়িতেই, এই জায়গাতেই থাকি। হুম। তো আমি কিছুদিন আগে উমরা হজ করতে গেছিলাম, যেই কারণে আমি তোমাদের কোনো কিছু করতে পারি নাই, কোনো সাহায্য করতে পারি নাই। আমি উমরা থেকে আসার পরেই দেখি যে তোমাদের সাথে এইসব ঘটনা ঘটতেছে। আমি ১৫০ বছর ধরে এই বাড়িতেই আছি, এখানে থাকি। আমি থাকতে এই বাড়ির কোনো ক্ষতি আমি হইতে দিব না, এই বাড়ির কোনো সদস্যের ক্ষতি আমি হইতে দিব না, তুমি নিশ্চিন্তে থাকো। তো এই বইলে উনি চলে যায়। তো আল্লাহর রহমতে তারপর থেকে তার সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। তো এই ঘটনাটা ওই এলাকার মোটামুটি সবাই জানে, সবাই জানে। তো উনি তার ঠিকানা, তার অ্যাড্রেস আমাদেরকে বলছে। আমরা আহ, আপনাদের কাছে বললাম না, কারণ মিলন বলছে যে তার যে নাম ঠিকানা এটি একটু হাইড রাখতে। তো এই ছিল ঘটনা। সব প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান ও জমিনের মালিক, দৃশ্য আর অদৃশ্য সবকিছুর রব। প্রিয় দর্শক, আপনি কি বিশ্বাস করেন মানুষের হিংসা এমন পর্যায়ে যেতে পারে যেখানে শয়তানের সাথে হাত মিলাতেও দ্বিধা করে না? আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও তারা ভেতরে মোটেও স্বাভাবিক না। তারা কুফুরি করে, বান মারে, তাবিজ পুঁতে রাখে, কারো সুখের সংসার ভাঙতে, কারো বিয়ে আটকাতে, কারো জীবনে অন্ধকার নামাতে। কিন্তু তারা ভুলে যায় অদৃশ্য জগৎ বাস্তব। জিন আছে, শয়তান আছে, আর আছে আল্লাহর পরীক্ষা। আজকের ঘটনাটি একটা মায়ের 3টি নিষ্পাপ কন্যা সন্তান, যারা ছিল একে অপরের প্রাণ। কিন্তু একদিন হঠাৎ করেই বদলে গেল সবকিছু। রাতের অন্ধকারে ফিসফিস শব্দ, খালি ঘরে অদ্ভুত ছায়া, আর এমন কিছু কথা যা শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। এটা কি শুধুই মানসিক বিভ্রম, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তির প্রভাব? শেষ পর্যন্ত শুনুন, নিজের ঈমানকে মজবুত রাখুন। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে আশিকা। পেশায় উনি একজন গৃহিণী, তার হাজবেন্ড একজন ব্যাংকের কর্মকর্তা। এই ঘটনাটি আসলে তার মেয়েকে কেন্দ্র করে। আল্লাহর রহমতে আশিকার 3টি কন্যা সন্তান আছে। তার বড় মেয়ের নাম সোহাগী, মেজ মেয়ের নাম কাকুলি, আর ছোট মেয়ের নাম সুবর্ণা। তাদের মধ্যে বয়সের ব্যবধান খুব একটা বেশি না। আশিকার বড় মেয়ে তার ছোট 2 বোনকে খুবই স্নেহ করত আর খুবই ভালোবাসত। আসলে তারা 3জন বোন কম, বন্ধু বেশি। তাদের এই মিল মোহব্বত দেখে তাদের মায়ের মন আসলে জুড়িয়ে যায়। এখনও তারা 3 বোন একত্রিত হলে বড় মেয়ে নিজের হাতে রান্না করে এবং 2 বোনকে খাইয়ে দেয়। মানে বিষয়টা এমন যে তাদের মায়ের অনুপস্থিতিতে সেই বড় বোনই তাদের মা। তো আশিকা ভাবতো এরা একে অপরকে ছাড়া থাকবে কিভাবে, কেননা মেয়ে বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে। যাই হোক, কয়েক বছর আগের ঘটনা। তো আশিকা তার 2 মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যায় বেড়াতে। তো বড় মেয়ে, তার পরীক্ষা ছিল, সে যেতে পারে নাই, সে বাবার সাথে বাসায় থাকে। তো আশিকার যে হাজবেন্ড যথেষ্ট ব্যস্ত একজন মানুষ, পরিবারকে সময় দেওয়ার মতো সময় তার কাছে ছিল না বললেই চলে। তো মা গ্রামের বাড়ি যাওয়ার পর নিয়মিত বড় মেয়ের খোঁজ টোজ নিত, হ্যাঁ, পড়াশোনার খোঁজ খবর নিত। তো গ্রামের বাড়িতে 4-5 দিন থাকার পর সে বাড়িতে ফিরে আসে। সময়টা তখন আনুমানিক সন্ধ্যার দিকে। তো চাবি দিয়ে মেন গেট খুলে ভিতরে ঢুকে দেখে বাড়িতে কোনো আলো নাই। তো এইসব দেখে আশিকা ভাবে যে তার বড় মেয়ে তার বাবার সাথে হয়তো বাইরে কোথাও গেছে, এই জন্য ঘর অন্ধকার। উনি আবার ভাবলেন যে হাজবেন্ড বাইরে গেলে তো তাকে বলে যাবে, আবার ভাবলেন হয়তো ভুলে গেছে। তো উনি নানান চিন্তা করে
উনি বাসায় ঢুকে। তো আশিকা ঘরে যায় লাইট জ্বালাইতে দেখে তার বড় মেয়ে ডাইনিং টেবিলের উপর পা তুলে চেয়ারে বসে আছে। আশিকার রীতিমতো অবাক হয়ে যায় তার এই অবস্থা দেখে। এমন অবস্থায় তাকে আগে কখনো দেখে নাই তার মা। তো তার মা মেয়েকে ধমক দিয়ে বলল, কিরে বাসায় কদিন ছিলাম না আর সব আদব কায়দা ভুলে গেছিস? বেয়াদবের মতো এইভাবে বসে আছিস কেন? ঘরে এত অন্ধকার কেন? লাইট জ্বালাসনি কেন বল? তো আশিকার কথায় তার মেয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়াই ছিল না। সে তার মতো চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে গেল। তার পেছনে পেছনে তার বাকি দুইটা মেয়েও চলে গেল। তো বাড়ির অবস্থা দেখে আশিকার প্রচণ্ড রাগ উঠছিল। সবকিছু ছিল অগোছালো আর এলোমেলো। বাড়িতে প্রাপ্তবয়স্ক 3টা মেয়ে থাকার পরেও যদি বাড়ির পরিবেশটা যদি একটু অগোছালো থাকে তাহলে কিন্তু মেনে নিতে একটু কষ্টই হয়। তো সে ঘরে ফিরে ফ্রেশ হয়ে গোছগাছ শুরু করে দেয়। এদিকে রাতের রান্নাটাও করতে হবে। এটা ভেবে আশিকা তার 3 মেয়েকে ডেকে বলে তারা কি কি খেতে চায় তা নিয়ে রান্নাঘরে সবকিছু রেডি করে রাখবে, যেন রান্না করতে সুবিধা হয়। তো এদিকে সন্ধ্যার সময় উনি বাসায় আসছে আর রান্না বান্নাও করতে হবে। তো 3 মেয়েকে ডেকে বলে, জিজ্ঞেস করে যে তারা কি কি খাবে। তো ডাক শুনে মেজ মেয়ে কাকলি রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে তার বড় মেয়ের রুম থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। আশিকা দৌড়ে বড় মেয়ের রুমে যায়। গিয়ে দেখে তার ছোট মেয়ে সুবর্ণা তার বড় মেয়ের সোহাগী ডান কানে থাকা যে দুলটা কামড় দিয়ে জোরে টেনে ধরে রাখছে। সেই ব্যথার জন্যই সে চিৎকার করতেছিল। এসব দেখে তাদের মায়ের রাগ চরমে পৌঁছে যায়। তো আশিকা তার ছোট মেয়ে সুবর্ণাকে চরমে জিজ্ঞেস করে, এসব আচরণের কারণ কি? তো এরকম কেন করছিস? তো সুবর্ণা তার মাকে কোনো উত্তর না দিয়ে সোহাগীর দিকে তাকিয়ে বলে, কেন এসেছিস মহানুতে? তোকে কেন যে মেরে ফেলিনি, ভালোই হয়েছে, এবার আমাদের হাতে তোর মরণ হবে। তো এই সব কথা বলতেছিল। তো এই বলে সুবর্ণা তার মেজ বোন কাকলির দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে থাকে। কাকলিকেও দেখা গেল মাথা ঝুঁকিয়ে হেসে চলেছে। সোহাগীকেও দেখা যাচ্ছে চোখ বড় বড় করে একবার সুবর্ণার দিকে তাকায়, আবার কাকলির দিকে তাকিয়ে হাসে। আশিকা কাকলি আর সুবর্ণাকে সোহাগীর রুম থেকে বের করে আনতাছিল। ঠিক তখনই সোহাগী বলে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, উস্তাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কুরবানি দিতে হলে দেব, তবুও তোদের ভয় পাবো না। তো এই কথা শুনে সুবর্ণা ও কাকলি গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। তাদের মা এসব কিছুই বুঝতে পারতেছিল না, কি হচ্ছে এইসব। তো এরপর থেকে প্রতিদিনই বোনের মধ্যে অশান্তি বাড়তে থাকে। হিংসা, ঝগড়া, মারামারি সবকিছু যেন নিয়মিত হয়ে যাইতেছিল। এরই মধ্যে বড় মেয়ের বিয়ের কথা এগোতে গিয়েও বারবার ভেঙে যায়। পাত্রপক্ষ দেখতে এলে ছোট মেয়ে আর মেজ মেয়ে অদ্ভুত আচরণ শুরু করত। বড় মেয়ে যদি সাজতো, ছোট মেয়ে যায় সেরে মেকআপ নষ্ট করে দিত, তার কাপড় কাটে দিত, খুবই বিরক্ত করত। তো আশিকা স্বামীকে না জানিয়ে, তো এই সব যে ঘটনাগুলা যে বাড়ির মধ্যে ঘটতেছিল, এই ঘটনাগুলা তার স্বামীকে না জানায় একজন হুজুরের সাথে যোগাযোগ করলো। সেই হুজুর বাসায় এসে সব কিছু শুনে আয়াত পড়ে পানি ফু দিয়ে মেয়েগুলোরে খাওয়ালো। এরপরে একে একে 3 মেয়ের সমস্যাগুলো তার মার কাছ থেকে শুনলো। তো বড় মেয়ের যেই সমস্যাগুলো ছিল, রাতে বেলকনিতে বই পড়ার সময় ঠান্ডা বাতাস আর মিষ্টি গন্ধ পাইতো, কারেন্ট গেলে ফিসফিস আওয়াজ শোনা যেত, সকালে নিজেরে বেলকনিতে চেয়ারে পাওয়া যেত, স্বপ্নে এক বাচ্চাকে দেখা যে তাকে নামাজ পড়তে বলতেছে, বাইরে বের হলে মানে একটা ছায়া মূর্তি সে দেখতে পারত, বড় একটা কুকুর, পাশে ঘোড়া, এরকম। তো মেজমের যে সমস্যাগুলা ছিল, রাতে রুমে অদৃশ্য কারো হাঁটার শব্দ, ছায়া দেখা, বিছানা কাঁপা, ওয়াশরুমে
বিভৎস চেহারা দেখা, মাঝরাতে হাঁটাহাঁটি করা, অথচ সকালে কিছু মনে না থাকা। একদিন তার রুমে বিশাল কালো ছায়ার সাথে কথা বলতেছে, সেটা তার মা দেখে। তো ছোট মেয়ের সমস্যা ছিল, স্বপ্নে এক লোক এসে তাকে আদেশ দেয় তাকে স্বামী হিসেবে মেনে নিতে। ছোট মেয়ে বাস্তব আর স্বপ্নের পার্থক্য করতে পারে না। বোনদের বিরুদ্ধে তাকে স্বপ্নে খুব উস্কানি দিত, সবসময় ঘুমাতে চাওয়া, মানে নানান রকম অ্যাক্টিভিটিস তার ভিতরে তৈরি হয়। তো হুজুর এইসব শুনে বলল 3 মেয়ের উপর নাকি বিয়ে বন্ধের বান করা হয়েছে, কিন্তু ভুল করে মৃত্যু বানটাও মারা হয়ে গেছে। 3 জন শক্তিশালী জিন তাদের উপর ভর করছে। তবে ওনার যে বড় মেয়ে ছিল, বড় মেয়ের শরীরের উপরে একজন আল্লাহ জিন ছিল, মানে যিনি খুব ভালো একজন জিন। হ্যাঁ, তো ওই জিনটাই, ওই ভালো জিনটাই, তাই যে সে যে বড় মেয়ের ভেতরে ঢুকছে, সেখানে অন্য জিনগুলো ঢুকতে দিতেছিল না, ঠেকাচ্ছিল, মানে অন্য জিনগুলারে প্রবেশ করতে ঠেকাচ্ছিল, এরকম বিষয়। মানে 3 মেয়ে 3টা জিন, এর মধ্যে একটা জিন ভালো। তো পরবর্তীতে তার হুজুর ও তার উস্তাদ কাজ শুরু করেন। বড় মেয়ের শরীর থেকে একজন জিন কথা বলল। সেই জিনটার নাম হচ্ছে মোহাম্মদ আলী। সে জানায় সে ভালো জিন। সেই ভালো জিনটা বলে যে কবিরাজের ভুলে বান মারা হয়েছে, সে সোহাগীকে রক্ষা করতে প্রবেশ করেছে সোহাগীর শরীরে। বাকি 2 বোনের শরীরে যে জিনগুলো ছিল, সেই 2টা জিন ছিল কাফের। তো শেষে এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করার পর সেই হুজুরের কাছে জানা যায় যে তার যে 3 মেয়েকে বান মারছে, তাদের নিজেদের মধ্যেই, আত্মীয় স্বজনদের মধ্যেই একজন, যেন বাইরে কোথাও তার মেয়েগুলোর বিয়ে না হয়, যে বান মারছে তার সন্তানের সাথে বিয়ে হয়। তো দীর্ঘ লড়াইয়ের পর হুজুর বানটা কেটে ফেলে, কয়েকটা তাবিজও বের হয়। তো জিনদের সাথে সংঘর্ষ হয়, শেষমেশ সেই ভালো জিন নিজের জীবন কুরবানি দিয়ে বাকি 2 কাফের জিনকে রাস্তা থেকে সরাই ফেলে, মানে মেরে ফেলে। প্রিয় দর্শক, হিংসা যখন মানুষের হৃদয়ে বাসা বাঁধে, তখন কিন্তু সে বুঝতে পারে না সে নিজের হাতেই নিজের পরিণতি লিখছে। কুফরি, বান, তাবিজ এসব দিয়ে হয়তো সাময়িক শান্তি সৃষ্টি করা যায়, কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে কোনো অদৃশ্য শক্তি টিকতে পারে না। এই পরিবারের জীবনেও নেমে এসেছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। 3 বোনের ভালোবাসা ভেঙে গিয়েছিল, একটি মায়ের বুক ফেটে গিয়েছিল দুঃখে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে আল্লাহর রহমতের। আজ আল্লাহর অশেষ দয়ায় 3 বোনই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন শান্তিময় করেন, সুস্থ সন্তান দান করেন, আর সব ধরনের দৃশ্যমান, অদৃশ্য, অনির্দিষ্ট থেকে হেফাজত করেন। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের এই কম্বো স্টোরি? ভালো বা খারাপ যাই লাগুক, ধৈর্য নিয়ে ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নেক্সট ঘটনা শুরু করব।